আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 40, আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের থাকবে প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এখান থেকে এমসিকিউ কোশ্চেন থাকবে 5টা, অতি সংক্ষিপ্ত থাকবে 3টে, সংক্ষিপ্ত থাকবে 2টো, আর বিশ্লেষণী প্রশ্ন থাকবে 1টা, আর ব্যাখ্যামূলক থাকবে 1টা। আর তোমাদের দ্বিতীয় অধ্যায় থাকবে বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এইখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে 5টা, অতি সংক্ষিপ্ত থাকবে 3টে, সংক্ষিপ্ত থাকবে তোমাদের 3টে, বিশ্লেষণাধর্মী থাকবে 1টা, আর ব্যাখ্যামূলক থাকবে 1টা। প্রথম আর দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের বিশ্লেষণাধর্মী প্রশ্ন দুটো দেওয়া থাকবে, 1টা করতে হবে, আর ব্যাখ্যামূলক তোমাদের 2টো দেওয়া থাকবে, 1টা করতে হবে। প্রশ্নের মান 8। ভালো করে আমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একে থেকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। ফ্রান্সে ধর্মকরের নাম ছিল টাইলে, টাইড, গ্যাবেল না ক্যাপিটেশন? উত্তর হবে টাইড। পরের প্রশ্ন, করভি হলো বেগাশ্রম, শ্রমের বিনিময়ে অর্থ, ধর্মীয় কর, সম্পত্তি কর। উত্তর হবে বেগাশ্রম। বুর্জোয়া শব্দের উৎপত্তি হয়েছে সাকুলোর থেকে, বার্গার থেকে, তেইল থেকে, এইট থেকে। উত্তর হবে বার্গার থেকে। দ্য পার্সিয়ান লেটার্সের রচয়িতা হলেন ভলতেয়ার, কুয়েসানে, মন্তেস্কু না রুশো? উত্তর হবে মন্তেস্কু। আমি রাষ্ট্র উক্তিটি করেছেন ভলতেয়ার, 14 লুই, মন্তেস্কু না রুশো? উত্তর হবে 14 লুই। সাম্য মৈত্রী স্বাধীনতা আদর্শ গড়ে ওঠে রুশ বিপ্লবে, ফরাসি বিপ্লবে, জুলাই বিপ্লবে, ইটালির বিপ্লবে। উত্তর হবে ফরাসি বিপ্লবে। পরের প্রশ্ন, নেপোলিয়ন প্রথমে কত বছরের জন্য কনসাল হিসাবে নিযুক্ত হন? 5 বছর, 10 বছর, 15 বছর, আজীবন? উত্তর হবে 10 বছর। কোড নেপোলিয়নে কটি ভাগ আছে? 2277, 2287, 2728, 2278। উত্তর হবে 2287। কোড নেপোলিয়ন এখনও প্রচলিত আছে ফ্রান্সে, বেলজিয়াম, অস্ট্রিয়া না ইংল্যান্ডে? উত্তর হবে ফ্রান্সে। ফরাসি বিপ্লব হয় 1788, 1889, 1779, 1789 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1789 খ্রিস্টাব্দে। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। বাম স্তম্ভে রয়েছে দ্য পার্সিয়ান লেটার, মানুষ ও নাগরিক অধিকার ঘোষণা, লেটার দ্য গ্যাসে। আর ডান স্তম্ভে রয়েছে পরোয়ানা, মন্তেস্কু, ফরাসি সংবিধান। দ্য পার্সিয়ান লেটার হবে মন্তেস্কু, মানুষ ও নাগরিক অধিকার ঘোষণা হবে ফরাসি সংবিধান সভা, লেটার দ্য গ্যাসে হবে পরোয়ানা। প্রদত্ত মানচিত্রে স্থানগুলি চিহ্নিত করো। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। মস্কো ফ্রান্সের রাজধানী, স্পেন। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, 3 থেকে লিখিত প্রশ্নগুলি 2 থেকে 3টি বাক্য উত্তর যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায় কি? উত্তর লিখবে, ফরাসি বিপ্লবের আগে শ্রেণীবিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থায় যে 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী, বুর্জোয়া, মধ্যবিত্ত, দরিদ্র কৃষক ও শ্রমিক, শাঁকুলোদ বা চালচুলোহীন, ভবঘুরে প্রভৃতি। পরের প্রশ্ন, সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো? বিপ্লবের কালে ফ্রান্সে একদা অভ্যন্তরীণ ক্ষেত্রে বিপ্লব বিরোধী শক্তি মাথাচাড়া দিতে থাকে এবং বৈদেশিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের আক্রমণে ফ্রান্সের স্বাধীনতা লুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে বিপ্লবী নেতৃবৃন্দ বিপ্লবী ফ্রান্সকে রক্ষার উদ্দেশ্যে দেশে এক জরুরি শাসন চালু করেন, যা সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন নামে পরিচিত। পরের প্রশ্ন, কোড নেপোলিয়ন কি? ফ্রান্সের শাসক নেপোলিয়ন দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত আইনগুলির পার্থক্য দূর করে এবং পরস্পর বিরোধী আইনগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে 1804 খ্রিস্টাব্দে দেশে এক নতুন আইন ব্যবস্থা চালু করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নামে পরিচিত। কনফেডারেশন অব দ্য রাইন কি? এর প্রতিষ্ঠাতা কে?
ফরাসি সম্রাট নেপোলিয়ন জার্মানি, উটেনবার্গ, বেডেন, হেসবার্গ প্রভৃতি ছোট ছোট রাজ্য দখল করে এদের নিয়ে কনফেডারেশন বা রাষ্ট্রসমবায় গঠন করেন। এটি কনফেডারেশন অব দ্য রাইন নামে পরিচিত। এর প্রতিষ্ঠাতা হলেন ফরাসি সম্রাট নেপোলিয়ন। ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি নেলসন ফরাসি নৌসেনাপতি ভিনেলউভকে শোচনীয়ভাবে পরাজিত করেন। পোড়ামাটি নীতি কী? ফরাসি সম্রাট নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করলে রাশিয়া সম্মুখ যুদ্ধে এড়িয়ে সাম্রাজ্যের অভ্যন্তরে ক্রমাগত পিছু হটতে থাকে। ফরাসি বাহিনী রাশিয়ার যাতে সমস্যায় পড়ে সে উদ্দেশ্যে পিছু হটার সময় রুশ বাহিনী নিজেদের রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে। খাদ্যশস্য, শস্যক্ষেত্র, শহর, জনপদ প্রভৃতি আগুনে পুড়িয়ে দেয়, পানীয় জলে বিষ মিশিয়ে দিয়ে যায়। রুশ বাহিনীর এই পদক্ষেপ পোড়ামাটি নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। সদিবসের রাজত্ব কী? 1815 খ্রিস্টাব্দের শুরুতে ফ্রান্সে গোলযোগের পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপের নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন। সাধারণ মানুষ তাকে সাদর অভ্যর্থনা জানালে রাজা অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান। এরপর তিনি 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেন। এই ঘটনা সদিবসের রাজত্ব নামে পরিচিত। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ। লিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্য উত্তরে যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 4 করে, 4 গুণ 2 = 8। প্রথম, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তোমাদের 8 মার্কেও আসতে পারে। প্রথম পয়েন্ট করে ভূমিকা। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ফ্রান্সে বুর্বোয়াদের স্বৈরাচারী শাসনের ফলে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে যে অসন্তোষ তৈরি হয় তাকে কাজে লাগিয়ে ফরাসি দার্শনিকরা জনসাধারণের মনোজগতে পরিবর্তন বা বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছিলেন। ভলতেয়ার, মন্তেস্কু, রুশো, দিদেরো প্রমুখ দার্শনিকরা তাদের রচনার দ্বারা ফরাসি জনসাধারণকে নিজের অধিকার সম্বন্ধে সচেতন করে তোলেন। এর ফলে যে বৈপ্লবিক ভাবতরঙ্গের সৃষ্টি হয় তা 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবকে সম্ভব করে তুলেছিল। পয়েন্ট করবে দার্শনিকদের ভূমিকা। 1 দিয়ে পয়েন্ট করবে মন্তেস্কু। অষ্টাদশ শতাব্দীতে ফরাসি দার্শনিকদের মন্তেস্কু এবং তার বিখ্যাত গ্রন্থাদির মধ্যে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন মন্তেস্কু। পেশায় আইনজীবী, মন্তেস্কু ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক এবং ক্ষমতা সন্তোষীকরণ নীতির প্রবক্তা। তিনি তার বিখ্যাত দ্য স্পিরিট অব লজ এ রাজার দ্বৈতশাসন নীতির সমালোচনা করে এবং ব্যক্তি স্বাধীনতার রক্ষার জন্য আইন, শাসন ও বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলেন। মন্তেস্কুর আরেকটি বিখ্যাত গ্রন্থ হল দ্য পার্সিয়ান লেটার্স। এই গ্রন্থে তিনি বিপ্লব পূর্ব ফরাসি সমাজ ব্যবস্থায় তীব্র সমালোচনা করেন। ভলতেয়ার। অষ্টাদশ শতাব্দীর ফ্রান্স তথা ইউরোপের আর একজন বিখ্যাত দার্শনিক হলেন ভলতেয়ার। তার আক্রমণের অন্যতম লক্ষ্য ছিল চার্চ ও রাষ্ট্র। তিনি চার্চের দুর্নীতি ও ভ্রষ্টাচার সম্পর্কে উল্লেখ করে ফরাসি স্বৈরাচারী রাজতন্ত্রের তীব্র সমালোচনা করেন। ভলতেয়ারের দুটি বিখ্যাত গ্রন্থ হল কাঁদিত ও লেতর ফিলোসফিক। এই গ্রন্থ দুটিতে তিনি ধর্মীয় রীতিনীতি ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। রুশো। অষ্টাদশ শতাব্দীর দার্শনিকদের মধ্যে সর্বাপেক্ষা বৈপ্লবিক ছিলেন রুশো। তাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। তার রচিত বিখ্যাত গ্রন্থ হল সামাজিক চুক্তি এবং অসাম্যের সূত্রপাত। সামাজিক চুক্তি গ্রন্থে রুশো বলেন যে মানুষের মুক্তি ও নিরাপত্তার জন্য সামাজিক চুক্তির মাধ্যমে জনগণ রাষ্ট্র ও সমাজ গঠন করবে। তার মতে জনগণই হলো রাষ্ট্রীয় শক্তির উৎস এবং তারাই সার্বভৌম ক্ষমতার অধিকারী। জনগণের ইচ্ছানুযায়ী চুক্তির মাধ্যমে রাজা শাসন ক্ষমতা লাভ করেন। অসাম্যের সূত্রপাত গ্রন্থে তিনি বলেন মানুষ স্বাধীন হয় এবং সমান অধিকার নিয়ে জন্মায়, কিন্তু বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা তাকে দরিদ্র ও পরাধীন করে। এক কথায় স্বৈরাচারী রাজতন্ত্রের বিরোধিতা করে রুশো সকল জনগণের সাম্য ও স্বাধীনতার কথা বলেছেন। দিদেরো এলেমবার্ট। ফরাসি দার্শনিক দিদেরো ও দ্য এলেমবার্ট 35 খণ্ডের একটি বিশ্বকোষ সংকলন করেন। দর্শন, সমাজবিজ্ঞান, সাহিত্য প্রভৃতিতে সমৃদ্ধ এই বিশ্বকোষ পাঠ করে ফরাসিদের চিন্তাধারায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। দিদেরো বলেছেন মানুষ তার চারপাশের অবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিবর্তন করতে পারে বলেই সে জীবজগতে শ্রেষ্ঠ। তার কথায় উদ্বুদ্ধ হয়ে ফরাসি জাতি নিজ ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে তৎপর হয়ে ওঠে।
পরের পয়েন্ট করবে ফ্রিজিওক্র্যাটস। ফরাসি বিপ্লবে প্রাককালে ফ্রিজিওক্র্যাটস নামে একদল অর্থনীতিবিদ এর আবির্ভাব হয়। এরা অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণের পরিবর্তে অবাধ বাণিজ্য ও শিল্প বেসরকারীকরণের পক্ষপাতী ছিলেন। এই গোষ্ঠীর অন্যতম নেতা ছিলেন কুয়েসনে। মূল্যায়ন: ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকা কতটা ছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে। ঐতিহাসিক ও দার্শনিকদের ভূমিকার পক্ষে ও বিপক্ষে নানান যুক্তি দিয়েছেন। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 1790 খ্রিস্টাব্দের মাঝামাঝি রাজা ষোড়শ লুই স্টেট জেনারেলের অধিবেশনে ডাকলে বুর্জুয়া সেখানে 3 সম্প্রদায়ের একত্রে অধিবেশনের বসা এবং সদস্যদের মাথাপিছু ভোটের দাবি জানায়। বিপদগ্রস্ত রাজা বাধ্য হয়ে তা মেনে নিলেও খুব শীঘ্রই মূল্যবৃদ্ধি, খাদ্যাভাব প্রভৃতি ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণীর লোকেরা বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে। ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ: তৃতীয় শ্রেণীর অন্যতম দরিদ্র নারীরা ফরাসি বিপ্লবে ব্যাপকভাবে অংশ নেয়। এক দিয়ে পয়েন্ট করবে খাদ্যাভাব। 1790 খ্রিস্টাব্দে দ্বিতীয় ভাগে ফ্রান্সের গ্রামাঞ্চলে খাদ্যাভাব চরম আকার ধারণ করে। খাদ্যের দাবিতে প্যারিসে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। এই পরিস্থিতিতে খাদ্যের দাবিতে প্রায় 6000 মহিলা 5ই অক্টোবর প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে মিছিল করে ভার্সাই রাজপ্রাসাদ অভিযান করে। রুটি চাই ধ্বনিতে মিছিল মুখরিত হয়। লাফায়েত এর নেতৃত্বে জাতীয় রক্ষী বাহিনীর 20,000 সদস্য ওই মিছিল অনুসরণ করে এগোতে থাকে। 2 রাজতন্ত্রের শবযাত্রা: আন্দোলনকারী নারীরা 6ই অক্টোবর রাজপ্রাসাদের রক্ষীদের হত্যা করে এবং সমগ্র রাজ পরিবারকে বন্দী করে প্যারিসে আসতে বাধ্য করে। ঐতিহাসিক রাইকার এই ঘটনাকে রাজতন্ত্রের শবযাত্রা বলে অভিহিত করেছেন। উপসংহার: ফরাসি বিপ্লবে সে দেশের নারীরা তাদের সক্রিয়তা প্রমাণ দেয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিপ্লবের মধ্যে দিয়ে তারা বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করা, অবৈধ সন্তানের স্বীকৃতি লাভ, রাজনৈতিক ক্লাব গঠন প্রভৃতি বিভিন্ন অধিকার লাভ করে। কোড নেপোলিয়ন সম্পর্কে কী জানো? নেপোলিয়নের সর্বাপেক্ষা গৌরবময় কীর্তি হলো কোড নেপোলিয়ন। কোড নেপোলিয়ন 1 দিয়ে আইনসমূহ রচনা: নেপোলিয়নের উদ্যোগে গঠিত কমিশন 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য নতুন আইনসমূহ রচনা করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নামে পরিচিত। 2 আইনসমূহের শ্রেণীবিভাগ: কোড নেপোলিয়নে মোট 2287টি আইন ছিল। এই আইনগুলি মূলত 3 ভাবে বিভক্ত ছিল, যথা দেওয়ানি আইন, ফৌজদারি আইন, বাণিজ্যিক আইন। বৈশিষ্ট্য: কোড নেপোলিয়নের দ্বারা এক আইনের চোখে দেশের সকল নাগরিকের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা হয়। 2 সামন্ততান্ত্রিক অসাম্যের বিলোপ ঘটানো হয়। 3 যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা হয়। 4 ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়। 5 সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। 6 ধর্মীয় সহনশীলতার নীতি গ্রহণ করা হয়। 7 অপরাধের শাস্তি হিসাবে জরিমানা, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, মৃত্যুদণ্ড প্রভৃতি ব্যবস্থা করা হয়। পরের পয়েন্ট করবে ত্রুটি: কোড নেপোলিয়নের বিভিন্ন ত্রুটি ছিল, যেমন 1 এতে সমাজে নারীর মর্যাদা হ্রাস করা হয়। 2 স্ত্রীর ওপর স্বামীর কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। 3 পারিবারিক সম্পত্তির অধিকার থেকে নারীকে বঞ্চিত করা হয়। 4 শ্রমিক শ্রেণী তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। উপসংহার: কোড নেপোলিয়ন প্রবর্তনের মাধ্যমে নেপোলিয়ন ফ্রান্সের বিপ্লব প্রসূত ভাবধারাগুলিকে আইনি স্বীকৃতি দেয়। অবশ্য এই আইন সংহিতার কিছু ত্রুটি বিচ্যুতি থেকেই গিয়েছে। 5 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্য উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 8। 1790 সালের ফরাসি বিপ্লবের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কারণগুলি আলোচনা করো। ভূমিকা: 1789 সালে ফ্রান্সে যে বিপ্লব হয়েছিল তা শুধু ফ্রান্সের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিপ্লবের পিছনে ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত নানান অভাব অভিযোগ। ঐতিহাসিক লেফেব্রের মতে ফরাসি বিপ্লবের উৎস অনুসন্ধান করতে হবে তার অতীত ইতিহাসের মধ্যে। যা হোক, ফরাসি বিপ্লবের পেছনে নিম্নলিখিত কারণগুলি দায়ী ছিল। 1 রাজনৈতিক কারণ: ফরাসি বিপ্লব ছিল প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে পূর্ব রাজতন্ত্রের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। রাজারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন এবং তারা বংশানুক্রমিকভাবে শাসনকার্য পরিচালনা করতেন। 1 দিয়ে পয়েন্ট করবে, তার মধ্যে সাব পয়েন্ট: রাজাদের দুর্বল শাসন: ফরাসিরা 14 লুই বিলাস বাৎসন্যে মগ্ন থেকে স্বৈরাচারী ক্ষমতার মাধ্যমে শাসনকার্য পরিচালনা করতেন। তিনি বলতেন, আমিই রাষ্ট্র। পরবর্তী রাজা 15 লুই ছিলেন বিলাসী, অলস ও পরিশ্রম বিমুখ। পরবর্তী ফরাসি রাজ দুর্বল চিত্ত। 16 লুইয়ের আমলে রাজতন্ত্র অবক্ষয়ের শেষ সীমায় পৌঁছায়। তার পক্ষে রাজশক্তির পতন রোধ করা সম্ভব হয়নি।
2. দুর্নীতিগ্রস্ত প্রশাসন। রাজা শক্তির এই দুর্বলতার সুযোগে শাসনকার্য সম্পূর্ণভাবে অভিজাতদের হাতে চলে যায়। শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং তা ইন্টেন্ডেন্ট নামক কর্মচারীদের হাতে চলে যায়। তারা নিজ স্বার্থ সিদ্ধির জন্য চরম অত্যাচারী হয়ে ওঠে এবং জনসাধারণ তাদের অর্থলোভ নেকড়ে উপাধিতে ভূষিত করে। লেতার দ্য ক্যাসে নামক গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে তারা যে কোনো সাধারণ মানুষকে বিনা বিচারে বন্দি করে রাখতে পারত। এর ফলে বাস্তিল দুর্গ নিরপরাধ বন্দিতে পূর্ণ হয়ে যায়। দার্শনিক ভলতেয়ার এই সীমাহীন রাজনৈতিক সংকটের কারণে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন। 2 দিয়ে পয়েন্ট করে মেন পয়েন্ট সামাজিক কারণে। ফরাসি বিপ্লবের অন্যতম কারণ হলো শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থা। সমগ্র ফরাসি সমাজ 3টি প্রধান শ্রেণীতে বিভক্ত ছিল, যথা যাজক, অভিজাত ও সাধারণ মানুষ। এক যাজক বা প্রথম শ্রেণী। ফরাসি সমাজ ব্যবস্থায় যাজকরা ছিল প্রথম শ্রেণী। এরা ছিল বিশেষ সুবিধাভোগী এবং ফ্রান্সের মোট জনসংখ্যার 1%, যা ছিল 1,20,000। এরা বিভিন্ন রকম কর আদায় করলেও নিজে কোনো কর দিত না। রাষ্ট্রের সব রকম সুযোগ সুবিধা এরা ভোগ করত। দ্বিতীয় শ্রেণীর। ফরাসি সমাজে অভিজাতরা ছিল দ্বিতীয় শ্রেণীভুক্ত। এরা ছিল ফ্রান্সের মোট জনসংখ্যার 1.5%, যা ছিল 3,50,000। ফ্রান্সের মোট জমির 20% ছিল এদের দখলে। এরা জমির জন্য সরকারকে কোনো প্রত্যক্ষ কর দিত না, আবার সরকারের বিভিন্ন উচ্চ পদগুলি এরাই ভোগ করত। 3 দিয়ে পয়েন্ট করে তৃতীয় শ্রেণী। ফরাসি সমাজে ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, সর্বহারা সকলেই ছিলেন তৃতীয় শ্রেণীভুক্ত। মোট জনসংখ্যা এরা ছিল 96 থেকে 97%। এরা ছিল অসাম্যের শিকার। সমাজে এদের কোনো মর্যাদা ছিল না। সমস্ত রকমের কর এই তৃতীয় শ্রেণীকে দিতে হতো। এরা নানারকম শোষণ সহ্য না করতে পেরে শেষ পর্যন্ত বিপ্লবের পথ বেছে নিয়েছিল। 3 দিয়ে পয়েন্ট করবে অর্থনৈতিক কারণ। শূন্য রাজকোষ ও ফ্রান্সের আর্থিক দুরবস্থা বিপ্লবের জন্য বহুলাংশে দায়ী ছিল। 1 দিয়ে পয়েন্ট করবে বৈষম্যমূলক কর ব্যবস্থা। ফ্রান্সে প্রথম 2 শ্রেণী অর্থাৎ যাজক ও অভিযাজকরা বেশিরভাগ ভূসম্পত্তি ভোগ করলেও তাদের কর দিতে হতো না, কিন্তু অপরপক্ষে সরকারের মোট রাজত্বের 96% দিতে হতো তৃতীয় সম্প্রদায়কে। বিভিন্ন ধরনের কর প্রদানের পর তাদের হাতে মাত্র 20% অর্থাৎ 1/5 বাঁচত। এই অত্যাধিক করের বোঝা তৃতীয় সম্প্রদায়কে বিদ্রোহী করে তুলেছিল। এছাড়াও দ্রব্যমূল্য বৃদ্ধি, রাজার আরও কর আরোপের চেষ্টা এবং সর্বোপরি ব্যয়বহুল যুদ্ধ ফ্রান্সকে অর্থনৈতিক দিক থেকে শেষ করে দিয়েছিল, যার ফলে সাধারণ মানুষের শেষ পর্যন্ত বিদ্রোহের পথ বেছে নিয়েছিল। উপসংহার। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে 1790 সালে ফ্রান্সে যে বিপ্লব হয়েছিল তা ছিল মূলত দীর্ঘদিনের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে উত্তেজিত তৃতীয় সম্প্রদায়ের এক বলিষ্ঠ প্রতিবাদ। পরের প্রশ্ন, নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের কী ভূমিকা ছিল? ফরাসি সম্রাট নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ জারি করে ইংল্যান্ডে অর্থনীতি ধ্বংস করার পরিকল্পনা করেন। নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের ভূমিকা। নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বল প্রয়োগের দ্বারা কার্যকর করতে গিয়ে বিভিন্ন সংকটে জড়িয়ে পড়েন, যা তার পতনকে অবশ্যম্ভাবী করে তোলে। যেমন 1. ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি। নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা পরোক্ষ ফ্রান্সের অর্থনীতিরই যথেষ্ট ক্ষতি করে। ইংল্যান্ডের অর্ডার্স ইন কাউন্সিল নামে নৌ প্রতিরোধের ফলে ফ্রান্সের সামুদ্রিক বাণিজ্য যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। ফলে ফ্রান্সের শ্রমিক ছাঁটাই, বেকার সমস্যা প্রভৃতি ভয়াবহ আকার ধারণ করে। তাই ঐতিহাসিক জর্জ রুডে বলেছেন যে মহাদেশীয় ব্যবস্থা ফ্রান্সের পক্ষে বুমেরাং হয়ে দাঁড়ায়। 2. উপকূল দখল। নেপোলিয়ন জোর করে মহাদেশীয় অবরোধ প্রথা কার্যকর করতে গিয়ে ইউরোপের উপকূল অঞ্চলের প্রায় 2000 মাইল অঞ্চল দখল করে নেন। এছাড়া বহু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেশ তিনি দখল করে নিলে বিভিন্ন দেশে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। 3. ব্যয়ভার। মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ন যে বিস্তৃত ভূখণ্ড দখল করেন সেখানে প্রত্যক্ষ দখলদারি চালাতে গিয়ে তাকে সামরিক বাহিনীসহ সর্বত্র ছুটে বেড়াতে হয়। ফলে ফরাসি সেনাদল অত্যন্ত চাপে থাকে এবং বিপুল সম্পদ ব্যয় হয়। 4. রোম ও হল্যান্ডে অসন্তোষ। রোম ও হল্যান্ড মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন সেখানে হস্তক্ষেপ করেন। তিনি রোমের শাসক পোপকে সিংহাসনচ্যুত করে তাকে বন্দী করলে খ্রিস্টান ক্যাথলিক জগৎ
প্রচুর ক্ষুব্ধ হয়। 2. হল্যান্ডের শাসক লুইকে সিংহাসন করে হল্যান্ড দখল করেন। 5. উপদ্বীপের যুদ্ধে বিপর্যয়। 1. পর্তুগাল মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন স্পেনের অনুমতি না নিয়ে স্পেনের ওপর দিয়ে পর্তুগালে সেনা পাঠিয়ে সেখানে মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করেন। 2. পর্তুগাল থেকে ফেরার পথে তিনি স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফকে বসান। এর ফলে স্পেন ও পর্তুগাল নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, যা উপদ্বীপের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে ইংল্যান্ডও স্পেনের পক্ষে যোগ দিলে ফ্রান্সের পরাজয় ঘটে। 6 দিয়ে পয়েন্ট করবে রাশিয়ার বিপর্যয়। রাশিয়া মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন, কিন্তু রাশিয়ার তার গ্রাদ আর্মি চূড়ান্তভাবে পরাজিত হয় এবং তার বেশিরভাগ সৈন্য মারা যায়। শেষ পয়েন্ট করে মূল্যায়ন। ইংল্যান্ডের অর্থনৈতিক শক্তি ধ্বংস করতে গিয়ে নেপোলিয়ন চতুর্দিকে অসংখ্য শত্রু তৈরি করে ফেলেন এবং শেষ পর্যন্ত শত্রুদের কাটার জালে তিনি নিজেই আটকে পড়েন। তাই বলা যায় যে নেপোলিয়নের পতনের অন্যতম কারণ ছিল মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। ঐতিহাসিক লজ বলেছেন যে মহাদেশীয় ব্যবস্থা ছিল একজন রাজনীতিবিদ হিসাবে নেপোলিয়নের অযোগ্যতার সবচেয়ে বড় প্রমাণ। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে ভুলবেন, আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যে বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো তোমরা কোশ্চেন দেখে নাও।